যেমন অনেক তারা সন্ধ্যাবেলায় ওঠে, তার মধ্যে সন্ধ্যা তারা বা সকালের দিকে ভোরের দিকে দেখা যায় শুকতারা যেরকম উজ্জ্বল, সেরকম শুকতারার মতো উজ্জ্বল একটা নক্ষত্র হিসেবে তাকে কল্পনা করা হয় শাসকদের তালিকায়। তার মানে তিনি এমন কিছু কাজ করেছেন যে বিশ্বের ইতিহাসে তাকে সম্পূর্ণ আলাদা একটা জায়গা দান করেছে। সেই অশোকের ইতিহাস আমাদের পড়তে হবে, এবং অশোকের ইতিহাসটা ভারতের প্রাচীন ভারত ইতিহাসে সব থেকে ভাইটাল একটা জায়গা। তো অশোকের ইতিহাসে যখন পড়বো তখন একটা ক্রোনোলজিতে পড়তেই হবে, মানে তিনি কবে সিংহাসনে বসছেন। তিনি সিংহাসনে বসছেন কত 273 বসছেন, কিন্তু বসলেও তার সঙ্গে সঙ্গে বসার সঙ্গে সঙ্গে রাজ্যাভিষেক হয়নি। নর্মালি যেটা হয় বসার সঙ্গে সঙ্গে তার মাথায় মুকুট পরিয়ে রাজ্যাভিষেক হয়নি। তার কারণ হচ্ছে তাকে নানা রকমের দ্বন্দ্বের মধ্যে দিয়ে যেতে হয়েছিল। সেই দ্বন্দ্বের কারণে তার 4 বছর পর, মানে 269 খ্রিস্টপূর্বে তার রাজ্যাভিষেক হচ্ছে 4 বছর পর, 4 বছর। এবং এই রাজ্যাভিষেকের পর তিনি কি করছেন, তার ক্ষমতা দৃঢ় করার জন্য সিদ্ধান্ত নিচ্ছেন। তিনি তখন ছিলেন শৈব ধর্মের অনুগামী, শৈব। তার মা ছিল ধর্মা, তার স্ত্রী ছিলেন কারুবাকি। তো এর আগে, মানে অশোকের আগে পর্যন্ত মগধকে কেন্দ্র করে যারাই শাসন করেছে, সেটা মৌর্য বংশেরই হোক বা তার আগে পূর্ববর্তী হর্যঙ্ক, শিশুনাগ যে বংশেরই হোক না কেন, তাদের একটাই লক্ষ্য ছিল কি করে মগধকে কেন্দ্র করে গোটা ভারতবর্ষকে ঐক্যবদ্ধ করা যায়। এখন সেই গোটা ভারতবর্ষ বলতে কি বোঝায়? আমরা আজকের দিনে যে ভারতবর্ষ দেখি সেটা নয়। অ্যাকচুয়ালি ভারতবর্ষের কনসেপ্টটা বিভিন্ন সময় পাল্টেছে, কম বেশি পাল্টেছে, পুরোপুরি একরকম থাকেনি। তখন ভারতবর্ষ বলতে আমরা যে ভারতের ম্যাপ আমরা দেখি, এই ভারতবর্ষের এই নিচের পাটটা, বিন্ধ্য পর্বতের যে নিচের দিকের পাটটা দাক্ষিণাত্য, এটাকে সেইভাবে গুরুত্ব দেওয়া হয়নি রাজনীতিতে। বরং তার থেকেও গুরুত্বপূর্ণ ছিল উত্তর ভারত তো বটেই, সেই সঙ্গে আফগানিস্তান থেকে শুরু করে পাকিস্তান হয়ে এই অংশটা। তো এই যে ভারতবর্ষ এবং বাংলা সীমান্ত পর্যন্ত, এখানে একটা বর্ডার কল্পনা করা যেতে পারে জঙ্গলমহলকে। তো এই যে পার্টটা, এইটা একটা ইউনাইটেড ইন্ডিয়া বানাতে হবে, ঐক্যবদ্ধ ভারত বানাতে হবে। এখানেই ষোড়শ মহাজনপদের বেশিরভাগ গড়ে উঠেছে, এখানেই রাজনীতি আবর্তিত হয়েছে, এখানেই আর্যাবর্ত, আর্যদের মূল কেন্দ্র। ফলে আর্যদের কেন্দ্রটাকে একটা ছত্রছায়া আনতে হবে মগধের নেতৃত্বে। এবং সেটা আনতে গিয়ে এর অশোকের আগে পর্যন্ত যারা যারা বসেছেন তারা সেটা করেছেন। শুধুমাত্র বাকি রয়েছে একটি ছোট্ট এলাকা দখল করা, সেটা হলো কলিঙ্গ। কলিঙ্গ উত্তর ভারত এবং দক্ষিণ ভারতের সীমান্তে, বর্ডারে অবস্থিত, দুটোর বাফার মিডল। কলিঙ্গ যদি জয় না করা যায়, এই যে ইউনাইটেড করার যে প্রচেষ্টা সেটা বিফলে যাবে। সেটা শেষ স্টেপ হচ্ছে কলিঙ্গ জয় করা। এটা যেমন একটা গুরুত্বপূর্ণ কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে কলিঙ্গর মধ্যে দিয়েই কিন্তু দক্ষিণ ভারতের যাতায়াতের পথ। এখনও দেখো কলকাতা থেকে বা হাওড়া থেকে যখন আমরা দক্ষিণ ভারতে যাই, কোথা দিয়ে যাই? উড়িষ্যার উপর দিয়ে কলিঙ্গ, মানে উড়িষ্যা। ফলে কলিঙ্গটা দখল করতে না পারলে দক্ষিণ ভারতে বাণিজ্যিক যোগাযোগ রাখাটাও সম্ভব হবে না। তৃতীয় আরেকটা ব্যাপার রয়েছে, এই কলিঙ্গ যখন এই 4 বছরে অশোকের রাজত্বের প্রথম 4 বছর অশোক ভাতৃদ্বন্দ্বের মধ্যে লিপ্ত ছিল, তখন অশোকের বিরোধী যারা গোষ্ঠী তাদেরকে সাপোর্ট দিয়েছিল বলে উল্লেখ করা হচ্ছে বৌদ্ধ গ্রন্থগুলো। অ্যাকচুয়ালি অশোকের ইতিহাস জানতে গেলে আমাদের 2 ধরনের সোর্সের উপর নির্ভর করতে হয়। একটা হচ্ছে অশোকের নিজের তৈরি করা জিনিসগুলো, আর একটা হলো বৌদ্ধ ধর্মগ্রন্থগুলো। তাছাড়া আর বিশেষত হিন্দু গ্রন্থ বা অন্যান্য গ্রন্থে খুব বেশি তথ্য পাওয়া যায় না। এক্ষেত্রে আবার মানে অন্য শাসকদের ক্ষেত্রে ব্যতিক্রম, অন্য শাসকদের ব্যাপারটা অন্যরকম হয়, যে শাসকরা নিজেরা যে লিপি বা নিজেরা যা তৈরি করেছে সেটা অনেক বেশি পক্ষপাতমূলক হয়। অশোকের ক্ষেত্রে ব্যতিক্রম, অশোকের নিজের তৈরি করা যে তত্ত্বগুলো সেটা অনেক বেশি নিরপেক্ষ, অনেক বেশি স্পষ্ট সদর্থক তথ্য দেয়। বরং বৌদ্ধ গ্রন্থগুলো অনেক সময় বৌদ্ধ ধর্মকে হাইলাইটেড করার জন্য অশোকের ক্যারেক্টারটাকে কিছুটা ঘুরিয়ে দিয়েছে। তাকে প্রথম দিকে সংহারক, ভাতৃ হত্যাকারী হিসেবে দেখানো হয়েছে। তো যাই হোক, অশোক এই কলিঙ্গ যুদ্ধে লিপ্ত হচ্ছে কত সালে না 261 খ্রিস্টপূর্বে, মানে সিংহাসনে বসার 9 বছর পরে। এই সিংহাসনে বসার 9 বছর পর। তো এই যে কলিঙ্গ যুদ্ধ করছে, কলিঙ্গের তখন কতগুলো সামন্ত শাসিত গোষ্ঠী, যাদের নেতৃত্ব ছিলেন ধীবর বা তিবর বলে একজন ব্যক্তি, তার সঙ্গে যুদ্ধ হচ্ছে। এবং কলিঙ্গের একটি জায়গা, আমি গিয়েছি জায়গাটাতে, যেটার নাম হলো দয়া বলে একটি নদী। দয়া নদীর চারপাশে একটা উন্মুক্ত প্রান্তর, সেখানে যুদ্ধটা সংগঠিত হচ্ছে। বিশাল মৌর্য বাহিনী এবং এই সামন্তদের মিলিত বাহিনী
যুদ্ধ হচ্ছে এবং এই যুদ্ধে ভয়ঙ্কর রকমের হত্যা লীলা সংগঠিত হচ্ছে। এরপরেই অশোক যুদ্ধে জয়লাভ করছে, কলিঙ্গ যুদ্ধ, এবং কলিঙ্গটা মগধের সাম্রাজ্যে অন্তর্ভুক্ত করা হচ্ছে। অশোক নতুন একটা রাজনৈতিক ধর্মীয় আদর্শ স্থাপন করছেন, তৈরি করছেন। তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করছেন উপগুপ্তের কাছে, এবং এবার থেকে বৌদ্ধ ধর্মের যে অহিংসার বাণী সেটা ছড়িয়ে দেওয়ার নীতিটাকেই গ্রহণ করে তিনি এবার করছেন। কিন্তু এখানে আমাদের মাথায় রাখতে হবে, অনেকে বলে থাকেন যে, বা বিভিন্ন বইয়ে লেখা থাকে যে এই কলিঙ্গ যুদ্ধের নরসংহারের ঘটনা, রক্তপাত দেখে তিনি ব্যথিত হয়ে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছেন। হতে পারে সেটা ব্যক্তিগত মানুষ চরিত্রে তার প্রভাব পড়েছে, হতেই পারে, কিন্তু এটাও মাথায় রাখতে হবে এই বৌদ্ধ ধর্ম গ্রহণ করে শান্তির বাণী ছড়িয়ে দেওয়ার মধ্যে কিন্তু একটা রাজনৈতিক পলিসিও ছিল। পলিসিটি এটাই যে এই ভারতকে ঐক্যবদ্ধ করার যে কাজটা তখনকার কল্পনায় যে ভারতবর্ষ, সেটা তো সম্পূর্ণ হয়ে গেল এটা দখল করার মধ্য দিয়ে, কলিঙ্গ দখল করার মধ্য দিয়ে। ফলে অশোকের কাছে আর নতুন করে কোনো সাম্রাজ্য দখল করতে হবে এরকম ব্যাপার নয়, বরং এখন লক্ষ্যটা পাল্টে গেল। এখন লক্ষ্য হচ্ছে এই যে ইউনাইটেড ইন্ডিয়া তিনি তৈরি করলেন মগধের নেতৃত্বে, সেটাকে রক্ষা করে চলতে হবে। আর যুদ্ধ নয়, বরং নিজেকে রক্ষা করে, নিজের সাম্রাজ্যটা রক্ষা করে, বিশাল বড় সাম্রাজ্য রক্ষা করে চলতে হবে। এই রক্ষা করতে গেলে দুটো উপায়, এক হচ্ছে কোনো ক্রমাগত যুদ্ধ চালিয়ে যাওয়া, যারাই আক্রমণ করবে তাকে ঠেকানো। দ্বিতীয় উপায় হচ্ছে যুদ্ধটাই যাতে না হয় সেই ব্যবস্থা করা। অশোক দ্বিতীয় পথটাকে গ্রহণ করেছিলেন, এমন পলিসি নিয়েছিলেন যাতে বাইরে থেকে কেউ আক্রমণটাই না করে আর মগধে সাম্রাজ্যটা ভেঙেই না যায়। এজন্য তিনি কি করলেন, অহিংস নীতি গ্রহণ করে তার পাশে যে দেশগুলো রয়েছে সেখানে ধর্মদূত পাঠিয়ে মিত্রতা, বন্ধুত্ব, মিত্রতা স্থাপন করলেন, যাতে মিত্রতা কখনো আক্রমণ করবে না সেরকম ধরে নেওয়া হচ্ছে।